হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আরো একবার সুস্বাগতম জানাই তোমাদের সকলের প্রিয় প্ল্যাটফর্ম এজ কোর্সের জেনারেল নলেজ ডিজিটাল স্টোরি বুক সিরিজে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এবং এর প্রশাসনিক সংস্থা নিয়ে। তো সবার আগে শুরু করি আমরা যে বাংলাদেশের জাতীয় সংসদ নিয়ে। তো বাংলাদেশ জাতীয় সংসদের সাথে তোমরা অনেকেই পরিচিত, প্রত্যেকেই পরিচিত মোটামুটি, কারণ বলতে গেলে যে আমরা টিভিতে কিংবা ইন্টারনেটে আবার ১,০০০ টাকার নোটের পিছনেও কিন্তু যে জাতীয় সংসদ ভবনের ছবি দেখে আমরা অভ্যস্ত। তো সেই জাতীয় সংসদ ভবনটা নিয়ে আমরা জানবো। জাতীয় সংসদ ভবন বলতে গেলে কোনটা? সহজভাবে বলতে গেলে যে আমাদের যে এমপি ইলেকশন গুলো হয়, ঠিক আছে? এমপি ইলেকশনে যে এমপিরা থাকে পুরো বাংলাদেশ জুড়ে একটা নির্দিষ্ট এলাকার, তারা যেখানে বসে, বসে দেশের আইন প্রণয়ন করে, সংশোধন করে, সেই জায়গাটার নামই জাতীয় সংসদ। আর তো এই জাতীয় সংসদের আমাদের মোট আসন কয়টা? ৩৫০টা। এর মধ্যে নির্বাচিত আসন ৩০০টা এবং সংরক্ষিত নারী আসন ৫০টা। অর্থাৎ সারা বাংলাদেশকে, আমাদের টোটাল যে বাংলাদেশ আছে সেই বাংলাদেশকে ৩০০টা ভাগে ভাগ করে ৩০০টা আসন নির্ধারণ করা হয়। এই ৩০০টা আসনে আর কি প্রত্যক্ষ নির্বাচন হয়, যেখানে জনগণ, দেশের নাগরিক ভোট দেওয়ার সুযোগ পায়। দেওয়ার মাধ্যমে জনগণ তাদের সেই নির্দিষ্ট অঞ্চলের প্রতিনিধিদেরকে নির্বাচন করেন। সেই সেই আসনগুলোর সংখ্যা কত? ৩০০টি আসন। এবং এর বাইরেও সংরক্ষিত নারী আসন রয়েছে ৫০টি। যেটা আরকি যে আমাদের সর্বশেষ আমরা লেকচারে যেটা পড়েছিলাম যে ২০১৮ সালে আমাদের সপ্তদশ সংশোধনী যেটাতে আনা হয় মানে সংবিধানে, যেখানে আরকি যে সংরক্ষিত নারী আসন ৫০টি আরো ২৫ বছরের জন্য বহাল রাখার জন্য যেই সংশোধনে মানে আমাদের সংবিধানে আনা হয় সেই আসনটা। তো টোটাল এই নির্বাচিত প্রত্যক্ষ নির্বাচনে যেই আমাদের ৩০০ জন এমপি নির্বাচিত হন, সেই ৩০০ টা আসন এবং সাথে আমাদের সংরক্ষিত নারী আসন মিলে টোটাল আমাদের জাতীয় সংসদের আসন কয়টি? ৩৫০টি। এখানে প্রশ্ন চলে আসতে পারে এই জায়গাটাতে যে কি বলে জাতীয় সংসদের মোট আসন কয়টি? তখন কিন্তু মনে রাখতে লাগবে যে ৩৫০ টি। আবার লিখে দিয়ে আসা যাবে না ৩০০ টি। আর যখন বলবে নির্বাচিত আসন কয়টি? তখন দিতে হবে ৩০০ টি। তখন আবার কেউ ভুল করে ৩৫০ টি দিও না। অলরাইট। এরপর চলে আসি আমাদের সংসদের ১ নং আসন কোনটা? ১ নং আসন হইল যে পঞ্চগড় এবং সংসদের ৩০০ নং আসন কোনটি? সংসদের ৩০০ নং আসন হলো বান্দরবান। একদম সেই দক্ষিণবঙ্গের মধ্যে বান্দরবানে। আর ১ নং আসন কোনটা? পঞ্চগড়ে। মহিলাদের জন্য সংরক্ষিত আসন ছিল না চতুর্থ সংসদে। অর্থাৎ চতুর্থ সংসদ বাদে আমাদের যতগুলো এখন পর্যন্ত জাতীয় সংসদ আরকি যে নির্বাচন হয়েছে প্রত্যেকটাতেই আরকি যে মহিলাদের জন্য সংরক্ষিত আসন ছিল। কোথাও কম ছিল, কোথাও বেশি ছিল। কিন্তু ছিল। কিন্তু কোন মহিলাদের জন্য কোন প্রকারেরই সংরক্ষিত আসন ছিল না মানে চতুর্থ সংসদে। আর সবচেয়ে কম মেয়াদকাল ছিল ষষ্ঠ সংসদ, যেটা ৯৫-৯৬ সালে হয়। আমাদের সবথেকে কম মেয়াদের আরকি যে সংসদটা ছিল ষষ্ঠ সংসদ। আর সংসদে কাস্টিং ভোট কি? সংসদে কাস্টিং ভোট হলো কি? স্পিকারের ভোট। অর্থাৎ আমরা যেটা জানছি যে মানে সংসদের সভাপতিকে স্পিকার, সেই স্পিকারের একটা ভোট থাকে। সেই ভোটটাকে বলা হয় কাস্টিং ভোট। আর সংসদে আরো অন্যান্য পদ থাকে। এমপির পদ থেকে কিছু হুইপ থাকে, তারপর চিফ হুইপ থাকে, সংসদ দলীয় নেতা থাকে, সংসদীয় উপনেতা থাকে, বিরোধী দলীয় উপনেতা থাকে। হ্যাঁ, স্পিকার থাকে, ডেপুটি স্পিকার থাকে, প্রধানমন্ত্রী থাকে, রাষ্ট্রপতি থাকে, ঠিক আছে? তো এদের মাঝখানে কি বলে কাস্টিং ভোট দিতে পারে শুধুমাত্র স্পিকার। আর হুইপের কাজ কি? হুইপের কাজ হলো কি যে হুইপ আসলে নির্বাচন করে কেমন করে যে স্পিকার আর কি যে হুইপদেরকে নিয়োগ দেন সেটা কেমন করে যে এমপিদের মাঝখান থেকে হুইপ হুইপ নির্ধারণ করা হয়। এই হুইপদের কাজ হলো যে সংসদের শৃঙ্খলা রক্ষা করা। সংসদের যে নিয়ম শৃঙ্খলা সেগুলো রক্ষা করার হুইপের কাজ। আর সংসদে ফ্লোর ক্রসিং বলতে একটা টার্ম আছে। সেই ফ্লোর ক্রসিং টার্মটা হলো কি যে অন্য দলে যোগদান বা নিজ দলের বিপক্ষে ভোটদান। সেটা কেমন? যে সংসদে তো মোশন ওঠে, মানে কোনো না কোনো প্রস্তাবনা ওঠে, যে সেই প্রস্তাবনাতে আরকি যে তখন ভোটাভুটি হয়। অর্থাৎ আমরা যখন হয়তো যে কোনো একটা ইস্যুতে কথা হচ্ছে বা কোনো একটা প্রস্তাবনা নিয়ে কথা হচ্ছে বা কারো একটা দাবি উত্থাপন করা হয়েছে, তারপর হয় কি যে কারা সেই দাবির পক্ষে বা বিপক্ষে। তো এই ক্ষেত্রে আর কি হয় কি যে নির্বাচনে সচরাচর হয় কি নির্বাচনে যে বেশ কিছু রাজনৈতিক দল অংশগ্রহণ করে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের রাজনৈতিক দলের সদস্যদেরকে নিয়ে আমাদের জাতীয় সংসদ গঠন করা হয়। তো এই ক্ষেত্রে হয় কি যে অন্য কোনো দলের আহ, একজন একজন সংসদ সদস্য যদি নিজ দল ব্যতি রেখে যদি অন্য কোনো দলে যোগদান করে, লাইক বিএনপির কোনো এমপি যদি বিএনপি ছাড়া যদি আওয়ামী লীগে যোগদান করে বা আওয়ামী লীগের কোনো এমপি যদি ছাড়ে বিএনপিতে যোগদান করে বা জাতীয় পার্টিতে যোগদান করে, এটাকে বলা হয় সংসদের ফ্লোর ক্রসিং। অথবা যদি কোনো একটা মোশনে যদি নিজের দলের বিপক্ষে ভোটদান করে, ঠিক আছে, সেটাকে বলা হবে ফ্লোর ক্রসিং। এই টার্মটা মনে রাখতে লাগবে। আর সংসদ নেতা সবসময় প্রধানমন্ত্রী। অর্থাৎ জাতীয় সংসদের নেতা প্রধানমন্ত্রী।
তার ক্ষমতা বলে। আচ্ছা, আর সংসদ আসন সবচেয়ে কম কোথায়? আমাদের পার্বত্য জেলাগুলোতে। পার্বত্য জেলাগুলোর মধ্যে রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি, যেটাকে আমরা পার্বত্য চট্টগ্রাম হিসেবে চিনি। এই রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি ৩ টা জেলাতে ১ টি করে আসন রয়েছে। ঠিক আছে? এর মধ্যে আমরা যেটা বললাম যে ৩০০ নম্বর আসনটা কোনটা? বান্দরবানের ৩০০ নম্বর আসনটা। আ হ্যাঁ, আমাদের টোটাল যে ৩০০ টা আসন, নির্বাচিত আসন, সেই নির্বাচিত আসনের একটি, একটি করে বরাদ্দ আছে রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি জেলার উপর। মানে প্রত্যেক জেলার ভিত্তিতে একটি করে। আর জাতীয় সংসদে এ পর্যন্ত বিদেশী রাষ্ট্রপ্রধান ভাষণ দেন ২ জন। তার মাঝখানে একজন হলো যুগোস্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো। সেটা কবে? ১৯৭৪ সালে। এবং ভারতের সাবেক প্রেসিডেন্ট ভিভি গিরি। সেটাও কবে? ১৯৭৪ সালে। অর্থাৎ স্বাধীনতার পরপরই আমাদের যে জাতীয় সংসদের ২ জন, এখন মানে এখনো পর্যন্ত কিন্তু যে ২ জন বিদেশী রাষ্ট্রপ্রধান ভাষণ দেয়। মানে এর আগে, এরপর আর কোন রাষ্ট্রপ্রধান আরকি বলতে গেলে সংসদের মানে সংসদ ভবনের ভিতরে গিয়ে সেখানে গিয়ে আরকি যে উপস্থিত থেকে কোন ভাষণ দেননি। দিছেন কয়জন? ২ জন। কে, কে? যুগোস্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো। সেটা কবে? ১৯৭৪ সালে। এবং ভারতের সাবেক প্রেসিডেন্ট ভিভি গিরি। সেটা কবে? সেটাও ১৯৭৪ সালে। অর্থাৎ ১৯৭৪ সালেই ২ জন, যুগোস্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো এবং ভারতের সাবেক প্রেসিডেন্ট ভিভি গিরি বাংলাদেশের মহান জাতীয় সংসদে ভাষণ দেন রাষ্ট্রপ্রধান হিসেবে, বিদেশী রাষ্ট্রপ্রধান হিসেবে। আচ্ছা। আ রাষ্ট্রপতির ক্ষমতাগুলো কি, কি? রাষ্ট্রপতি এখানে বলতে গেলে কি যে সংসদ অধিবেশনের আহ্বান করেন প্রথমত। এছাড়াও সংসদের যেকোনো আ কি বলে যে আ অধিবেশন মুলতবি বা স্থগিত করার মানে ক্ষমতাও রাষ্ট্রপতি রাখেন। এছাড়া সংসদ ভেঙে দেওয়ার ক্ষমতাও রাষ্ট্রপতি রাখেন। অর্থাৎ রাষ্ট্রপতির আহ্বান ছাড়া সংসদ কখনো শুরু হইতে পারে না, সংসদ অধিবেশন। তো রাষ্ট্রপতি প্রথমত আহ্বান করেন এবং তারপরে সংসদ অধিবেশন শুরু হয়। তিনি চাইলে সেই অধিবেশনগুলো মুলতবি বা স্থগিত করতে পারেন। আবার যদি দেশের স্বার্থে কখনো রাষ্ট্রপতি মনে করেন তিনি সংসদ ভেঙে দিবেন অধিবেশন, তিনি সেটাও ভেঙে দিতে পারেন। আর একটু আগে আমরা বললাম যে কি বলে যে স্পিকারের সংসদে কাস্টিং ভোট দেন স্পিকার। আর স্পিকার আরকি বলতে গেলে তার ক্ষমতা মানে পদাধিকার বলে সংসদের সভাপতি। আর ডেপুটি স্পিকার থাকে। ডেপুটি স্পিকার সাধারণত লাইব্রেরি কমিটির সভাপতি। সংসদের লাইব্রেরি যে কমিটি আছে সেই লাইব্রেরি কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ডেপুটি স্পিকার। আর হুইপের কাজ সংসদের শৃঙ্খলা রক্ষা করা। সংসদ সংসদ অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি। আমরা মনে রাখতে লাগবে আমরা সংসদীয় পদ মানে আমাদের বর্তমানটা কি মন্ত্রিপরিষদ শাসিত সরকার, সংসদীয় পদ্ধতির সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার না। তবুও সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, আলংকরিক রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি। অর্থাৎ আমাদের সংসদীয় পদ্ধতিতে যদি বলা হয় যে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপ্রধানকে, সেটা অবশ্যই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী না। তাই সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি। রাষ্ট্রীয় সকল কার্যক্রম পরিচালিত হয় কার নামে? রাষ্ট্রীয় সকল কার্যক্রম পরিচালিত হয় রাষ্ট্রপতির নামে, প্রধানমন্ত্রীর নামে না কিন্তু। ঠিক আছে? সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপ্রধানকে, বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে বর্তমানে আব্দুল হামিদ, তিনি কি বলে যে রাষ্ট্রপতি বাংলাদেশের, এবং রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালিত হবে তার নামে। আর বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি। ঠিক আছে? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিল? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, তিনি বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি। আর রাষ্ট্রপতি নির্বাচিত হয় কিভাবে? আমরা লাস্ট লেকচারে আমরা পড়ছিলাম কি যে রাষ্ট্রপতি নির্বাচনটা আরকি প্রত্যক্ষ পদ্ধতিতে হয় না। যেমন আরকি যে এমপি ইলেকশন যেমন প্রত্যক্ষ পদ্ধতিতে হয়, সেরকম না। এটা হয় কি পরোক্ষ পদ্ধতিতে। পরোক্ষ পদ্ধতিতে কি হবে? যেই টোটাল আমাদের যে কি বলে যে ৩০০ টা আসনে ভোট হয়, সেইখান থেকে যে এমপিরা আসে জাতীয় সংসদে, তারা আরকি কি করে? তারা তারা তাদের ভোটাভুটির মাধ্যমে তারা রাষ্ট্রপতি নির্বাচন করেন। আর এই রাষ্ট্রপতির মেয়াদ কত বছর হয়? রাষ্ট্রপতির মেয়াদ হয় ৫ বছর। অর্থাৎ যেদিন তিনি যেদিন রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পান, তারপর সেদিন থেকে ৫ বছর পর্যন্ত রাষ্ট্রপতির মেয়াদ থাকে। আর আমরা লাস্ট লেকচারে এটাও পড়ছিলাম যে রাষ্ট্রপতি হতে গেলে বয়স কমপক্ষে কত লাগবে? রাষ্ট্রপতি হতে গেলে বয়স কমপক্ষে লাগে ৩৫ বছর। আর প্রধানমন্ত্রী কিংবা সংসদ সদস্য হতে বয়স লাগবে কমপক্ষে ২৫ বছর। ঠিক আছে? আচ্ছা, সংসদ অধিবেশন আহ্বান ও মুলতবি করার ঘোষণা করেন রাষ্ট্রপতি, যেটা আমরা আগের স্লাইডটাতেই পড়ে আসলাম। আর রাষ্ট্রপতির অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন কে? স্পিকার। আদালতের কোনো এখতিয়ার নেই কার উপর? রাষ্ট্রপতির উপর। আচ্ছা, এই জায়গাটা একটু ক্লিয়ার করি। আ সচরাচর দেখা যায় না যে এই যুদ্ধাপরাধীর কোনো বিচারগুলো যেগুলো হচ্ছে বা সর্বোচ্চ শাস্তি কি? সর্বোচ্চ শাস্তি কি? আদালত দিতে পারে। মৃত্যুদণ্ড। ঠিক আছে না? মৃত্যুদণ্ড দিতে পারে। তো সেইটাতে হয় কি যে একটা প্রাণভিক্ষা নামে একটা অপশন থাকে না? তোমরা অনেকে হয়তো পরিচিত, দেখছো যে কিছুদিন আগে বঙ্গবন্ধু খুনি মাজেদ, তারপর বলতে গেলে আরো অনেক যারা যুদ্ধাপরাধী ছিল, আ এর পরবর্তী যেগুলো বিচার হয়েছিল সেখানে নাকি তারা যে আবেদন করছিল বা বিভিন্ন সময় নিউজ গুলো তোমাদের চোখে আসতে পারে যে হ্যাঁ, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করা যায়। তো এটা এই কারণেই যে মানে আদালতের কোনো এখতিয়ার নেই রাষ্ট্রপতির উপর।
মানে আদালতের যেকোনো রায় বা যেকোনো কিছুর উপর মানে রাষ্ট্রপতি চাইলে হস্তক্ষেপ করতে পারেন। তিনি আরকি চাইলে আ সেটা আরকি যে মানে মওকুফ করে দিতে পারেন। সেই ক্ষমতাটা আরকি রাষ্ট্রপতির আছে। যেহেতু সংসদীয় পদ্ধতিতে তিনিই আমাদের রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রের সকল কার্যক্রম পরিচালিত হয় রাষ্ট্রপতিরই নামে, তাই আদালতের কোনো এখতিয়ার নেই রাষ্ট্রপতির উপর। ঠিক আছে? আচ্ছা। এখন রাষ্ট্রপতিকে যদি কোনো কারণে অপসারণ করতে হয়, সেটা কিভাবে করা যায়? সেটা করতে হয় অভিশংসনের মাধ্যমে। সেটা আরকি সংসদের উপর। অর্থাৎ সংসদ যদি মনে করে রাষ্ট্রপতি আরকি বলতে গেলে আ অ অপসারণ করা দরকার, সেক্ষেত্রে আরকি যে অভিশংসনের মাধ্যমে আরকি রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়। অধ্যাদেশ জারি করতে পারেন কে? অধ্যাদেশ জারি করতে পারেন রাষ্ট্রপতি। অধ্যাদেশটা তাহলে কি ভাইয়া? অধ্যাদেশ হলো বিশেষ আইন। রাষ্ট্রপতি নিজে যে আইন জারি করেন, এর মধ্যে যেমন অন্তর্ভুক্ত ধরা হচ্ছে জরুরি অবস্থা বা অন্য কোনো অবস্থা যে কোনো কারণে রাষ্ট্রপতির মনে হলো যে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত আ হানা হইছে এবং বাংলাদেশে আরকি বলতে গেলে বহিঃশত্রুতার আক্রমণের আরকি যে ক্ষমতা আছে। তো এই ধরনের কিছু জরুরি এবং বিশেষ বিধান রাষ্ট্রপতির আছে। তার মাঝখানে অধ্যাদেশ জারি করা। এই অধ্যাদেশ হলো কি একটা বিশেষ আইন। রাষ্ট্রপতি নিজে যে আইন জারি করেন। আচ্ছা। আর বাংলাদেশের ১ম সাংবিধানিক রাষ্ট্রপতি কে ছিলেন? বাংলাদেশের ১ম সাংবিধানিক রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। আচ্ছা। এখানে একটা জিনিস বাংলাদেশের ১ম রাষ্ট্রপতি। যদি বলা হয় বাংলাদেশের ১ম রাষ্ট্রপতি কে? সেটা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর যদি বলা হয় বাংলাদেশের ১ম সাংবিধানিক রাষ্ট্রপতি কে? সেটা হবে বিচারপতি আবু সাইদ চৌধুরী। ঠিক আছে? এখানে আবার কেউ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিও না। আচ্ছা। আর জনগণের সরাসরি ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি ৩ জন। সরাসরি ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি ৩ জন। আমরা একটু আগে পড়ে আসলাম কি যে রাষ্ট্রপতি নির্বাচনটা বরাবরই ছিল কি? মানে বর্তমানে কি? বর্তমানে ছিল পরোক্ষ পদ্ধতির রাষ্ট্রপতি নির্বাচন। কিন্তু আ সরাসরি ভোট বলতে কি প্রত্যক্ষভাবে নির্বাচিত রাষ্ট্রপতি বাংলাদেশে হলেন ৩ জন। ১ম জনকে অর্থাৎ ১ম যিনি যে রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন তিনি হলেন জিয়াউর রহমান। ২য় হলেন বিচারপতি আব্দুস সাত্তার, যিনি আরকি সাংবিধানিকভাবে বাংলাদেশের ১ম সাংবিধানিক রাষ্ট্রপতি। বিচারপতি সরি একটু ভুল হইছে। আ বাংলাদেশের ১ম সাংবিধানিক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী। আমি গুলাই ফেলছি। তোমাদের গুলাই ফেলা তো স্বাভাবিক। ঠিক আছে? আচ্ছা। ১ম কি বলে যে আমাদের সরাসরি ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি জনগণের জিয়াউর রহমান, ২য় বিচারপতি আব্দুস সাত্তার, ৩য় হুসাইন মোহাম্মদ এরশাদ। এই ৩ জন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি। আর যখন বলে ১ম সাংবিধানিক রাষ্ট্রপতিকে সেটা হলো বিচারপতি আবু সাইদ চৌধুরী। ১ম রাষ্ট্রপতিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জনগণের ভোটে সরাসরি নির্বাচিত ১ম রাষ্ট্রপতিকে জিয়াউর রহমান। ৩ টা জিনিস। বাংলাদেশের ১ম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের ১ম সাংবিধানিক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী। জনগণের ভোটে সরাসরি নির্বাচিত ১ম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঠিক আছে? অলরাইট। আচ্ছা। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী আ সংসদীয় সরকার ব্যবস্থায় সরকার প্রধান অবশ্যই প্রধানমন্ত্রী। আর মন্ত্রী পরিষদেরও প্রধান প্রধানমন্ত্রী অর্থাৎ যতজন মন্ত্রী আছে তাদের প্রধান প্রধানমন্ত্রী। মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করেন অবশ্যই প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের নেতা প্রধানমন্ত্রী। বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী সেটাও প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতাও প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি সংবিধানের ৫৬ অনুচ্ছেদে। আচ্ছা এটা ৫৬ অনুচ্ছেদে আছে যে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। আর বাংলাদেশের ১ম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ১ম সাংবিধানিক প্রধানমন্ত্রীকে শেখ মুজিবুর রহমান আর ১ম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আচ্ছা এখানে আবার চলে আসি। বাংলাদেশের ১ম প্রধানমন্ত্রীকে তাজউদ্দিন আহমেদ, ১ম সাংবিধানিক প্রধানমন্ত্রীকে শেখ মুজিবুর রহমান। আর শেখ মুজিবুর রহমান আবার কি? বাংলাদেশের ১ম রাষ্ট্রপতি। অর্থাৎ ১ম রাষ্ট্রপতি ছিলেন কে? শেখ মুজিবুর রহমান। আর ১ম সাংবিধানিক প্রধানমন্ত্রী কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। আর যদি বলতো ১ম আগের স্লাইডে চলে আসি, ১ম সাংবিধানিক রাষ্ট্রপতি কে ছিলেন? সেটা হবে বিচারপতি আবু সাইদ চৌধুরী। তো এগুলা একটু গুলায় যায়। এগুলো একটু খেয়াল রাখতে লাগবে। আর বাংলাদেশের ১ম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম প্রধানমন্ত্রীর কার্যালয়। এটার বেশি আ পরিবর্তন নেই। যেটা আছে ওটাই। আর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম এটা গুরুত্বপূর্ণ। সরকারি বাসভবনের নাম এটা আবার বলল না প্রধানমন্ত্রীর বাসভবন। হ্যাঁ, এটা গণভবন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম গণভবন। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অবস্থান ঢাকার তেজগাঁওয়ে। এবার ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী পদমর্যাদায় ১ম ১০ জন। অর্থাৎ বাংলাদেশে তো আর কি যে বলতে গেলে অনেক সরকারের বিভিন্ন স্তরের বিভিন্ন পদমর্যাদার ব্যক্তিরা আছেন। প্রধানমন্ত্রী আছে, সংসদ স্পিকার আছে, রাষ্ট্রপতি আছে, বিচারপতি আছে। অনেক আমরা এতদিন পর্যন্ত শুনে আসছি যে হ্যাঁ,
অমুক পদ অমুক সংস্থার প্রধান, এই রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান। তো এখন কথা হলো পদমর্যাদায় কে কেমন, অর্থাৎ যেটা বলে না কার উপরে কে কার নিচে কে, ঠিক আছে, ব্যাপারটা ওখানে এরকম। মানে সবার আগে কে, তারপর কে, তারপর কে, অর্থাৎ চেইন অফ কমান্ডটা কেমন আমাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বলতে গেলে বেসিক্যালি যে চেইন অফ কমান্ডটা, ঠিক আছে, কার উপরে কে, কার উপরে কে, কার উপরে মানে কার বস কে, ঠিক আছে। তো সবার আগে চলে আসি প্রথমত সবার বস কে, প্রথম কে রাষ্ট্র মানে পদমর্যাদায় সবার উপরে কে, রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান। যেহেতু কি বলে যে আমাদের গণপ্রজাতন্ত্রীর সকল কর্মকাণ্ড রাষ্ট্রপতির নামে আর কি বলতে হয়ে থাকে, সেই জন্য আর কি যে পদমর্যাদায় তিনি সবার আগে, এবং যেহেতু আদালতেরও কোনো এখতিয়ার নেই রাষ্ট্রপতির উপর, তাই রাষ্ট্রপতি কি বলে যে পদমর্যাদায় প্রথম অবস্থানে আছেন। দ্বিতীয় অবস্থানে আছেন সরকার প্রধান আমাদের প্রধানমন্ত্রী। তৃতীয় অবস্থানে আছেন জাতীয় সংসদের স্পিকার, এবং as well as পাশাপাশি জাতীয় সংসদের সভাপতিও তিনি যখন অধিবেশন হয়। চতুর্থ অবস্থানে আছেন বাংলাদেশের প্রধান বিচারপতি এবং সাবেক রাষ্ট্রপ্রধান। প্রধান বিচারপতি বলতে সুপ্রিম কোর্টের যে আমাদের যেটা আছে সেটার যে প্রধান বিচারপতি সেটা, এবং সাবেক রাষ্ট্রপ্রধান। পঞ্চম অবস্থানে আছেন ক্যাবিনেট মন্ত্রিসভা, মন্ত্রীবর্গ, চিফ হুইপ, ডেপুটি স্পিকার এবং সংসদ দলীয় নেতা। ক্যাবিনেট মন্ত্রিসভা, মন্ত্রীবর্গ অর্থাৎ যত মন্ত্রী আছে সবাই, সব হুইপ না, শুধুমাত্র চিফ হুইপ এবং সাথে ডেপুটি স্পিকার এবং সংসদের দলীয় নেতা পঞ্চম অবস্থানে। ষষ্ঠ অবস্থানে আছেন মন্ত্রী পদমর্যাদা প্রাপ্ত ব্যক্তি এবং সিটি কর্পোরেশনের মেয়র। এটা এখানে কি মন্ত্রী পদমর্যাদা প্রাপ্ত ব্যক্তি বলতে মন্ত্রী না, কিন্তু মন্ত্রী যারা আছেন সবাই কিন্তু পঞ্চম, মানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী তারা পঞ্চম অবস্থানে আছেন পদমর্যাদায়। ষষ্ঠতে বলতে গেলে মন্ত্রী পদমর্যাদা প্রাপ্ত ব্যক্তি। অনেক সময় হয় কি যে মন্ত্রী সাধারণত দেওয়া হয় কাদেরকে, এমপিদের মাঝখান থেকে মন্ত্রী হন, আবার অনেক সময় কি টেকনোক্র্যাট মন্ত্রী আনা হয় যারা আর কি বলতে গেলে বেসিক্যালি এমপি না, বাট সরকার বিভিন্ন প্রয়োজন আর কি কখনো সময় মন্ত্রী নতুন নিয়োগ দিয়ে থাকেন, টেকনোক্র্যাট মন্ত্রী বলা হয়। এর বাইরেও আর কি কিছু কিছু ব্যক্তিকে আর কি যে মন্ত্রী মর্যাদা দেওয়া হয়, যেমন সিটি কর্পোরেশনের মেয়র, তাদের আর কি যে পদমর্যাদা অনুযায়ী তারা উপমন্ত্রী, যদিও তারা সিটি কর্পোরেশনের মেয়র, বাট পদমর্যাদা অনুযায়ী বা তাদেরকে আর কি উপমন্ত্রীর সম্মত সম্মাননা দেওয়া হয়। তো এই যারা মন্ত্রী পদমর্যাদাপ্রাপ্ত ব্যক্তিরা আছেন এবং অ্যাজ ওয়েল অ্যাজ সিটি কর্পোরেশনের মেয়ররা আছেন, তারা আর কি ৬ নম্বরে অবস্থান করতেছেন ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী পদমর্যাদায়। সপ্তম অবস্থানে আছেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ও কমনওয়েলথভুক্ত দেশসমূহের হাই কমিশনার। বলতে গেলে কি যে আ আ বিশ্বের অনেক দেশেরই কিন্তু বলতে গেলে নাগরিক বাংলাদেশে কর্মসূত্রে বা বিভিন্ন দরকারে কিন্তু আসেন, বা বাংলাদেশের অনেক নাগরিক বাইরে যায়। তো সেক্ষেত্রে হয় কি যে আমরা একটা লাস্ট লেকচারে পড়লাম না রাজনৈতিক অধিকারের মধ্যে একটা কি? যে বিদেশে বা অন্য যেকোনো জায়গায় অবস্থানকালে সে নাগরিকের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। এবং সেজন্যই নাগরিকদের নিরাপত্তা দেওয়ার জন্য এবং তাদের অধিকার রক্ষা করার জন্য বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন দেশের আর কি বলবো মানে কোনো একটা পার্টিকুলার দেশে অন্যান্য দেশের আর কি যে নাগরিকদের জন্য সেই দেশের তরফ থেকে আর কি থাকে হাই কমিশন থাকে, যদি কমনওয়েলথভুক্ত দেশ হয়। তাহলে আর বলতে গেলে হ্যাঁ, এখানে একটা জিনিস ছোট্ট জিনিস ক্লিয়ার করি। অন্যান্য দেশের যারা আরকি যে কি বলে অ্যাম্বাসেডররা থাকে বা রাষ্ট্রদূত থাকে তাদেরকে কিন্তু রাষ্ট্রদূত বলা হয়। ঠিক আছে? আর কি বলে যে আর কিন্তু কমনওয়েলথভুক্ত যে দেশগুলো আছে তাদের যেই প্রধান নিযুক্ত থাকেন এই দেশে তাদেরকে বলা হয় কি হাই কমিশনার। তাদেরকে কিন্তু রাষ্ট্রদূত বলবে না। তাদেরকে বলা হবে হাই। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হলো যে আ এম্বাসি গুলো থাকে না? এই এম্বাসির যে প্রধান ব্যক্তি থাকেন তাকে বলা হয় কি অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত। কিন্তু যখন কমনওয়েলথ ভুক্ত দেশগুলো হয়ে যায়, সেই কমনওয়েলথভুক্ত দেশগুলোর সময় আর কি চলে আসে কি তারা হাই কমিশনার আর কি বলা হয়, দ্যাটস অল। আর বাকি সবকিছু একই, এই এতটুকুই পরিবর্তন, জাস্ট নামের ডিফারেন্স, এর বাইরে কিছু না। আর এরা আর কি অবস্থান করেন এনারা সপ্তম অবস্থানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী। আর অষ্টম অবস্থানে আছেন প্রতিমন্ত্রীগণ, হুইপ, সংসদের বিরোধী দলীয় উপনেতা, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ। তারা ওয়ারেন্ট প্রেসিডেন্ট অনুযায়ী ৮ নম্বর অবস্থানে আছেন। ৯ নম্বর অবস্থানে আছেন প্রতিমন্ত্রী মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিগণ, কমিশন কমিশনারগণ, সুপ্রিম ও হাইকোর্টের বিচারপতিগণ। এখানে উল্লেখ্য আরেকটা জিনিস যে বলতে গেলে যে অষ্টমে আমরা দেখলাম কি প্রতিমন্ত্রীগণ এবং নবমে দেখলাম কি প্রতিমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিগণ। তো এই জিনিসগুলো খুব খেয়াল রাখতে লাগবে। যেমন পঞ্চমে দেখছিলাম আমরা মন্ত্রীবর্গ এবং ৬ নম্বরে দেখছিলাম কি যে মন্ত্রী পদমর্যাদাপ্রাপ্ত ব্যক্তি। সেরকম অষ্টমে আর কি বলতে গেলে প্রতিমন্ত্রীগণ এবং নবমে প্রতিমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিগণ। আর ১০ নম্বরে প্রজাতন্ত্রের উপমন্ত্রীগণ। সো অল ওভার এই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স এটা মনে রাখতে লাগবে, এমসিকিউ চলে আসতে পারে। আর এরপর আমরা চলে যাব বাংলাদেশের নির্বাচন এবং গণভোট নিয়ে। প্রথমেই আমরা আলোচনায় আসি গণভোট নিয়ে। বাংলাদেশে এখন পর্যন্ত ৩ বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২ বার হয় প্রশাসনিক গণভোট এবং ১ বার হয় সাংবিধানিক গণভোট।
সেটা কখন কখন কোথায় আমরা দেখে নিব এরপর। আচ্ছা, প্রথম গণভোট হয় কবে? 1977 সালে। সেটা ছিল একটি প্রশাসনিক গণভোট। সেটা ছিল কি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন কার্যের বৈধতা প্রদানের লক্ষ্যে এই গণভোট অনুষ্ঠিত হয়। আমরা একটু আগে বললাম জিয়াউর রহমান কে ছিলেন? জিয়াউর রহমান ছিলেন জনগণের ভোটে নির্বাচিত, সরাসরি নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট। জিয়াউর রহমান বা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন। তিনি আর কি প্রথম গণভোটের আহ্বান করেন, মানে আয়োজন করেন, সেটা ছিল 1977 সালে। সেটা ছিল প্রশাসনিক গণভোট এবং সেটি কি জন্য করা হয়? প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন কার্যের বৈধতা প্রদানের লক্ষ্যে। দ্বিতীয় গণভোট হয়। দ্বিতীয় গণভোটটাও ছিল আর কি একটি প্রশাসনিক গণভোট। সেটা করা হয় 1925 সালে। সেটা ছিল কি হোসেন মোহাম্মদ এরশাদের সমর্থন যাচাইয়ের লক্ষ্যে হ্যাঁ বা না ভোট। এবং তৃতীয় গণভোট হয় কবে? তৃতীয় গণভোট হয় 1991 সালে। সেটা ছিল একটি সাংবিধানিক গণভোট। সেটা কি? সেই সেই গণভোটে আর কি যে কি করা হয়? সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন প্রস্তাব করা হয়। এর মাধ্যমে কিন্তু বলতে গেলে আমাদের সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা পুনরায় চালু হয়। দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে আমরা গত লেকচারে কিন্তু পড়ছিলাম। একটু মনে করে দেখো। তো এটা কিভাবে করা হয়? সাংবিধানিক গণভোটের মাধ্যমে 1991 সালে। তৃতীয় গণভোট ছিল যেটা বাংলাদেশে। এই ৩ টে গণভোট বাংলাদেশে এখনো পর্যন্ত হয়ে আছে। এবার বাংলাদেশের নির্বাচন সম্পর্কে আমরা জানবো। তো প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন হয় ৭ মার্চ ১৯৭৩ সালে। ৭ মার্চ, আবার ভাবতে বলুন ৭১ সালে ৭ মার্চ না, হ্যাঁ, তারিখে হয়তো মিল আছে। ৭১ সালে ৭ মার্চে বঙ্গবন্ধু আর কি যে ভাষণ দিছিল রেসকোর্স ময়দানে। আর এই ১৯৭৩ সালে ৭ মার্চে বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ঠিক আছে? আর প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় ৩ জুন ১৯৭৮ সালে। প্রথম গণভোট অনুষ্ঠিত হয় যেটা আমরা দেখলাম জিয়াউর রহমান তার শাসন কার্যের বৈধতা প্রদানের জন্য যেটা ছিল গণভোটটা, সেটা ছিল কি 1977 সালের 30 মে প্রথম আর কি যে গণভোট হয় বাংলাদেশের। এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন হয় 1991 সালে। ইউনিয়ন পরিষদ নির্বাচন হয় প্রথমবারের মতো 1973 সালে। পৌরসভা নির্বাচন হয় প্রথমবারের মতো 1973 সালে। উপজেলা নির্বাচন হয় প্রথমবারের মতো 1985 সালে এবং সিটি কর্পোরেশন নির্বাচন হয় প্রথমবারের মতো 1994 সালে। আচ্ছা, আর প্রথম জাতীয় সংসদে আমাদের আসন সংখ্যা ছিল ৩15টা। বর্তমানে আমাদের যে জাতীয় সংসদ সেখানে আসন সংখ্যা হলো ৩৫০টা। মহিলাদের জন্য সংরক্ষিত আসন প্রথম জাতীয় সংসদে ছিল 15টি। বর্তমান সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা 50টি। আর চতুর্থ জাতীয় সংসদে মহিলাদের জন্য কোনো সংরক্ষিত আসন ছিল না। এবং সংবিধানের সপ্তদশ সংশোধনী 2018 সালে আনার মাধ্যমেই কিন্তু এই যে জাতীয় সংসদের যে নারী সদস্যদের জন্য সংরক্ষিত আসন সেটা কিন্তু আরো 25 বছরের জন্য বৃদ্ধি করা হয়। আর একটু আগে যেটা বললাম জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবার আসি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন হয় 1991 সালে। 71 না 1991 সালে। তত্ত্বাবধায়ক সরকারের প্রথম উপদেষ্টা ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মোট নির্বাচন অনুষ্ঠিত হয় 4টি। ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ কি বলে যে লাস্ট নির্বাচনগুলো কিন্তু বিএনপি, মানে গত নির্বাচনের আগে নির্বাচনে কিন্তু বিএনপি নির্বাচনে আসেনি। তত্ত্বাবধায়ক সরকারের দাবির জন্য আর কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বর্তমানে যদিও নির্বাচন হয় না। ৮ সালের পর কিন্তু আর কোনো নির্বাচনের কিন্তু বলতে গেলে ২টা নির্বাচন চলে গেল কিন্তু কোনো নির্বাচনে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছিল না। তো এটা নিয়ে কিন্তু একটা রাজনৈতিক অস্থিরতা ছিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। তো সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মোট এখন পর্যন্ত নির্বাচন হয় 4টি। প্রথম নির্বাচনটি হয় 1991 সালে, দ্বিতীয় নির্বাচনটি হয় 1996 সালে, তৃতীয় নির্বাচনটি হয় 2001 সালে এবং সর্বশেষ চতুর্থ নির্বাচনটি হয় 2008 সালে। সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন হয় 1996 সালে। প্রথম সাংবিধানিক উপদেষ্টা ছিলেন বিচারপতি হাবিবুর রহমান। তত্ত্বাবধায়ক সরকারকে নিয়োগ দান করে কে? রাষ্ট্রপতি। এবং তত্ত্বাবধায়ক সরকার তার কাজের জন্য দায়ী থাকবে কার কাছে? রাষ্ট্রপতির কাছে। অর্থাৎ এই তত্ত্বাবধায়ক সরকারটা অভ্যন্তরীণ। এই তত্ত্বাবধায়ক সরকারটাকে নিয়োগ দান করেন কে? রাষ্ট্রপতি। এবং তত্ত্বাবধায়ক সরকারকে তার কাজের জন্য দায়ী কার কাছে? রাষ্ট্রপতির কাছে। আর তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকালটা থাকতো কতদিন? 90 দিন বা ৩ মাস। ব্যাপারটা কেমন যে আসলে হয় কি যে যেই দল ক্ষমতায় থাকে সেই দলই আর কি বলতে গেলে আগে ছিল কি বা বর্তমানে যেটা আছে যে নির্বাচন আহ্বান, মানে নির্বাচনের আয়োজন করত। তত্ত্বাবধায়ক সরকারের ধরনটা ছিল এমন যে ক্ষমতাসীন দল কি বলে তাদের মেয়াদ পূর্ণ হইলে তাদের সকল ক্ষমতা ছেড়ে দিবে তত্ত্বাবধায়ক সরকারের হাতে। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল থাকবে 90 দিন বা ৩ মাস এবং এই সময়ের মধ্যে
তাদেরকে একটা সুন্দর নির্বাচন, সুন্দর সুষ্ঠু নির্বাচন দিতে লাগবে। এই উদ্দেশ্যে বলতে গেলে তত্ত্বাবধায়ক সরকারের মানে মূল আরকি যে ধারণাটা ছিল। যদিও বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নাই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মোট ৪ টা নির্বাচন হয়েছিল। ৯১, ৯৬, ২০০১ এবং ২০০৮। ২০০৮ এর পর ২ টা নির্বাচন, জাতীয় নির্বাচন চলে গেছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনগুলো হয়নি। তারপর থেকে তত্ত্বাবধায়ক সরকারের মানে ব্যবস্থা বাতিল করা হয় কি পঞ্চদশ সংশোধনীতে, যার কারণে কিন্তু হয়নি। ২০১১ সালে বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনী এনে সেটাকে বাতিল করা হয়। অলরাইট। এবার বাংলাদেশ সরকার ও প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে জানবো। বাংলাদেশ সচিবালয়। তো বাংলাদেশ সচিবালয় মন্ত্রণালয় ও তার বিভাগের অফিসগুলোকে একত্রে বলা হয় কি সচিবালয়। অর্থাৎ বাংলাদেশের কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় আছে সরকারের। এই মন্ত্রণালয় এবং তার বিভাগসমূহের যে অফিসগুলো একত্রে বলা হয় সচিবালয়। আর বাংলাদেশ সরকারের প্রশাসনিক স্নায়ুকেন্দ্র বলা হয় কি সচিবালয়কে। আর মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে বলা হয় কি সচিব। অর্থাৎ একটা মন্ত্রণালয় যে প্রশাসনিক কাজকর্ম করবে। মন্ত্রণালয়ের প্রধান কিন্তু মন্ত্রী। কিন্তু মন্ত্রণালয়ের যে প্রশাসনিক কাজকর্মগুলো হবে সেটার প্রধান কে? সচিব। সচিব কাজ করেন ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর অধীনে এবং মন্ত্রণালয়ের প্রধান কর্মকর্তা হইল কে? মন্ত্রী। এবং মন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রশাসনিক কাজকর্মগুলো সামলান কে? সচিব। আর মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানকে সচিব বলা হয়, জানলাম। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সচিব সচিব মানে সচিব সচিব মানে সচিবদেরকে যেটা বলা হয় কি মুখ্য সচিব। আর কি বলে যে বিভাগের প্রশাসনিক প্রধানকে বলা হয় কি বিভাগীয় কমিশনার। আহ জেলা প্রশাসনিক প্রধানকে বলা হয় কি ডেপুটি কমিশনার, যাদেরকে আমরা ডিসি হিসেবে চিনি। ডিসি, তাদেরকে বলা হয় ডেপুটি কমিশনার। জেলা প্রধান, উপজেলা প্রশাসনিক প্রধানকে বলা হয় কি উপজেলা নির্বাহী অফিসার। সিটি কর্পোরেশন প্রধানের পদবি কি? মেয়র। পৌরসভার প্রধানকে বলা হয় কি মেয়র। ইউনিয়ন পরিষদের প্রধানের পদবি হলো চেয়ারম্যান। বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী হলেন কি প্রধানমন্ত্রী। পুলিশের সবথেকে বড় কর্মকর্তাকে বলা হয় ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বা আইজিপি। পুলিশ বিভাগের প্রধানকে বলা হয় ডিআইজি। আর মেট্রোপলিটন পুলিশের প্রধানকে বলা হয় কি পুলিশ কমিশনার। এখানে আমরা বেসিক্যালি জানলাম যে আমরা এই বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান সম্পর্কে। তো আমরা আরেকবার রিভিউ করি। সেখানে আমরা দেখতে পেলাম কি সরকার প্রধানকে আমরা আগেও পড়ে আসছিলাম। সরকার প্রধান বা সরকার নির্বাহী প্রধানকে প্রধানমন্ত্রী। কি বলে যে আবার বলতে গেলে যে আমাদের ইউনিয়ন পরিষদের প্রধানকে সেটার তো চেয়ারম্যান। পৌরসভাতে যদি যাই সেটা মেয়র। সিটি কর্পোরেশনে গেলে প্রধান হবে কি মেয়র। উপজেলার প্রশাসনিক প্রধানকে বলা হবে কি উপজেলা নির্বাহী অফিসার। আর আর উপজেলা পরিষদের প্রধান আবার চেয়ারম্যান। আর জেলা পরিষদেও সেরকম, জেলা পরিষদের প্রধান হলো চেয়ারম্যান। আর জেলা প্রশাসনিক প্রধানকে বলা হয় ডেপুটি কমিশনার বা ডিসি। আর এদিকে বিভাগ যখন চলে যাবে, যেমন যেমন যদি ধরো রংপুর, তারপর রাজশাহী, তারপর বলতে গেলে ঢাকা, চট্টগ্রাম, এরকম যে বিভাগগুলো আছে আমাদের ৮ টা বিভাগ। ৮ টা বিভাগের প্রশাসনিক প্রধানকে বলা হয় কি বিভাগীয় কমিশনার। আর সেই জায়গায় পুলিশে যদি আসি আমরা, পুলিশের ব্যাপারে পুলিশের বিভাগীয় প্রধানকে বলা হবে ডিআইজি, ডিভিশনাল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। আর পুরো বাংলাদেশের যে পুলিশ বাহিনীর প্রধানকে বলা হয় কি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বা সংক্ষেপে আইজিপি। আর কি বলে বর্তমানে যেটা হলো কি আইজিপি পুলিশের কে বেনজির আহমেদ। এবং মেট্রোপলিটন পুলিশ, অর্থাৎ যেগুলো মেট্রোপলিটন সিটি আমাদের আছে, সেই মেট্রোপলিটন সিটির যে পুলিশ তাদের প্রধানকে বলা হয় কি পুলিশ কমিশনার। আচ্ছা, এবার স্থানীয় সরকারের স্তরভিন্ন সম্পর্কে আমরা জানবো। ইউনিয়ন পরিষদ অর্থাৎ বাংলাদেশের কি বলে যে মানে সব থেকে আর কি যে ছোট, যে আর কি যে নির্বাচনটা হয় ছোট পরিসরে, ছোট এলাকা নিয়ে, সব থেকে একক যেটাকে বলা হয় ইউনিয়ন। কারণ আমরা কি জানি কয়েকটা আহ মানে গ্রাম মিলে তৈরি হয় একটা ইউনিয়ন। কয়েকটা ইউনিয়ন মিলে তৈরি হয় কি একটা উপজেলা। কয়েকটা উপজেলা মিলে তৈরি হয় একটা জেলা। কয়েকটা জেলা নিয়ে গঠিত হয় বিভাগ। এবং কয়েকটা বিভাগ নিয়ে তৈরি হয় একটা দেশ। সো আমরা একদম ইউনিয়ন পরিষদে চলে যাব। ইউনিয়ন পরিষদের প্রধানের পদবি কি? ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তিনিও আর কি যে সেই ইউনিয়নের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন এবং সেটার কার্যকাল থাকে কি ৫ বছর। ইউনিয়ন পরিষদ গঠিত হয় ১৩ জন সদস্য নিয়ে। তার মধ্যে কি একজন চেয়ারম্যান থাকেন এবং ৯ জন সদস্য থাকেন এবং ৩ জন মহিলা সদস্য থাকেন। থাকেন। আর সংরক্ষিত মহিলা আসন রয়েছে ৩টি। আর মহিলাদের জন্য সংরক্ষিত আসনের এই বিধানটা করা হয় কবে? ১৯৯৭ সালে। অর্থাৎ আমরা এর আগে জানলাম জাতীয় সংসদে আমাদের মহিলাদের জন্য, নারীদের জন্য সংরক্ষিত আসন ছিল এবং সেই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদ পর্যন্ত কিন্তু নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে। এবার চলে আসি উপজেলা পরিষদ। উপজেলা পরিষদ বা উপজেলা যেই ব্যবস্থা
সেটা কিন্তু বাংলাদেশের শুরু থেকে ছিল না। বাংলাদেশে থাকতো কি থানা। থানা হিসেবে ছিল বাংলাদেশ, যে কয়েকটা ইউনিয়ন মিলে তৈরি হতো থানা। কিন্তু সেই ধারণাটাকে বদলায় থানার পরিবর্তে উপজেলাতে রূপান্তর করেন। সেটা করেন কে? হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি আরকি উপজেলা পরিষদ ব্যবস্থার প্রবর্তক। এটার বিল পাস করা হয় ১৯৮২ সালের। দেশের সকল থানাকে উপজেলায় রূপান্তর করা হয়। আর মানে ৮২ বিল পাস করা হয় এবং ১৯৮৩ সালে সেটা বাস্তবায়ন করা হয় এবং রূপান্তর করা হয়। আর প্রথম যে নির্বাচনটা হয় উপজেলা পরিষদের, সেটা হয় কি ১৯৮৫ সালে। তো জাতীয় সংসদ উপজেলা পরিষদ বাতিল বিলটি পাস হয় ১৯৯২ সালে আবার। আবার সেই বিল উপজেলা ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে ১৯৯৮ সালে। তো এত এখানে মানে ডিটেইলস মনে রাখে লাভ নাই। মনে রাখবা সিম্পল, উপজেলা পরিষদের প্রবর্তক হোসেন মোহাম্মদ এরশাদ। আর প্রথম উপজেলা পরিষদ অনুষ্ঠিত হয় কবে? ১৯৮৫ সালে। এত ২ টা মনে রাখলেই আরকি এনাফ। আর লাস্টে মনে রাখতে পারো উপজেলা ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয় ১৯৯৮ সালে। এরপর চলে আসি ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে এবার জেলা। বাংলাদেশের বর্তমান জেলা সংখ্যা হইল যে ৬৪ টা। দেশের পুরাতন জেলা বা মহকুমা ছিল কি ২১ টা। অর্থাৎ যেগুলো যে অর্থাৎ যে ২১ টা জেলা পরবর্তীতে আরকি যে ৬৪ টা জেলায় রূপান্তরিত হয়েছে, মহকুমাগুলো জেলাতে রূপান্তরিত হয়েছে। তো বর্তমান জেলা সংখ্যা ৬৪ টা। জেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের নাম কি? জেলা পরিষদ। এই স্থানীয় সরকার ব্যবস্থা সর্বোচ্চ স্তর কি? জেলা পরিষদ। অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ পড়লাম, এগুলো আরকি স্থানীয় সরকারের অন্তর্গত, মানে স্থানীয় সরকার ব্যবস্থার অন্তর্গত। ঠিক আছে? জাতীয় সরকার ব্যবস্থা না, স্থানীয় সরকার। এই যে যার কারণে ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়, উপজেলা পরিষদের নির্বাচন হয়, জেলা পরিষদের নির্বাচন হয়। তো এই জেলা পরিষদে মানে স্থানীয় সরকার ব্যবস্থার সর্বোচ্চ স্তরকে জেলা পরিষদ। আর দেশের সকল মহকুমা জেলায় মানে উন্নীত করা হয় কবে? ১৯৮৪ সালে। অথবা ১৯৮৪ সালের আগে কিন্তু মহকুমা ছিল। সেই মহকুমাগুলোকে জেলায় রূপান্তর করা হয় ১৯৮৪ সালে। সো এই অল ওভার ছিল ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ নিয়ে। আশা করি পরবর্তী লেকচারে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।